কোনো সময় যদি বিয়া করেন সিঙ্গেলদের উদ্দেশ্যে বিয়া করলে অবশ্যই নার্সরারে বিয়া করবা, কারণ এরা মারার পরে আবার সেবাও কইরা দিব, অন্যরা কিন্তু এটা পারতো না। অনেকেই কয় যে রক্ষক বক্ষক হয়ে যায়, এটা আপনি কোন সময় বুঝবা? কোন সময়? ফ্রেন্টের সেইনের কথা মনে হয়ে যায় ভাই, ছোটবেলা বহুত হয়েছিল এরকম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলে, আর আপনাদের কে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে আছেন পার্থ ভাই, যাকে পার্থ ভাই নামেই সকলে চিনে। আর আরেকটা তার বিশেষ পরিচয় হচ্ছে সে পরিমণির বিশেষ ফ্যান। আমরা আপনাদের পার্থ সম্বন্ধে আপনাদের আলাদাভাবে বলার কিছু নেই, আপনার পার্থকে ভালো করে চিনেন। আমরা আসলে পার্থকে নিয়ে এসে এখানে হাজির হয়েছি ছোট কয়েকটা বিষয় জানার জন্য। সেটা হচ্ছে সরাসরি পার্থর কাছ থেকে জানবো যে পার্থ, শ্রীমঙ্গলের পার্থ ভাই হওয়া শেষ পর্যন্ত, এখন পর্যন্ত এনটিভি, মাঝখানে হাসো, এই টোটাল জার্নির শুরুটা কখন কিভাবে হয়েছিল? ছোট থেকে কমেডি করার খুব ইচ্ছা আছিল। দেন আমি ইউটিউবে ছোটখাটো ভিডিও বানাই, প্লাস প্রাথমিক বিদ্যালয়ে থাকতে উপস্থিত অভিনয়, প্লাস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হইতো, সবগুলোতে অ্যাটেন্ড করতাম। এগুলো জাস্ট মানে শখের বসে। দেন সেটার দিকে ইউটিউব ভিডিও বানাইতাম, একটা চর্চার মধ্যে এগুলো ছিল। ওটার দিকে এনটিভির মধ্যে একটা প্রোমো যে বাংলাদেশে আসো আছে, আসো নামে একটা অনুষ্ঠান আছে। যদিও আগে আমি দেখতাম আসো, অনেক কাছ থেকেই দেখতাম, বাট এটুটা ফোকাস দিতাম না। আসো 5 যখন চলে তখন আমি গিয়ে ফার্স্ট অডিশন দিই। এর আগে মিরাক্কেল অনেক সময় দেখছি, বাট মিরাক্কেলে তো আমি যে মানে বড় হওয়ার পর থেকে মিরাক্কেল আর হয় নাই। একবারই হয়েছিল সিজন 10, তখন আমি যাইতে পারি না বিভিন্ন কারণে অডিশন দেওয়ায়। তখন সিজন 5 আমি যাই প্রথমে এনটিভিতে, গিয়ে সেখানে অডিশন দেই, ওয়েটিংয়ে থাকি, তারপরে আর ডাকে নাই আমারে। তো ওয়েটিং দিয়ে এই পর্যন্ত আসো 5-এর জার্নি শেষ, যাইতে পারি নাই মূল মঞ্চে। 6-এর আবার অডিশনের সময় এলো, আমি গেলাম, তার 2 দিন পর আমার পরীক্ষা রেখেও আমি গেছিলাম শখের বসে, যাই গিয়ে আমি দেখি একটু। যাওয়ার পরে মোটামুটি একটা বালা, মানে প্রথম দিকেই সিলেক্ট হয়ে গেছি। ইস্তিয়াক নাসির ভাই আসছিল বিচারক, তারপর মিরাক্কেলের আরও শাওন দাদা, তারাও আসিল, সবাই আসিল মোটামুটি। তো বিচারক যারা আসিল সিলেক্ট করছে। দেন মানে পরীক্ষা তুইয়া যে গিয়ে আমি আসর মধ্যে একটা চান্স পাইছি, ওইটাই আমার কাছে একটা আলাদা প্রাপ্তি আছিল। তারপর এনটিভির মধ্যে আমি আসো সিজন 6 করি, প্রায় অনেকগুলো 13-14টা পারফরমেন্স টেলিকাস্ট হয়। দেন ফার্স্ট রানার আপ হই। এইটুকুই এনটিভির সাথে আমার জার্নি। প্রথম যে শো ছিল এনটিভিতে, সেই শোর পিছনে কিছু গল্প সবচেয়ে আমি জানি একটু ইন্টারেস্টিং ছিল এটা। মানে আমি সিলেটি ভাষায় সবসময় কথা কইতাম, তো সিলেটি ভাষা অন্য কেউ শুনলে কিন্তু একটা আলাদাভাবে আকর্ষিত হয়। তো মানে মজাও নেই, মানুষে একটু মজা পাই। তো আমার উচ্চারণে একটু সমস্যা, যদিও এইটা আমি সমস্যা ভাবতাম নিজের দিক দিয়া, বাট ওইখানে দেখলাম ওরা আমার উচ্চারণটাকে ফোকাস করতেছে। আমি ভুল উচ্চারণ করলেও ওইটা বলতেছে ওইটা রাখো তুমি। কমেডির ক্ষেত্রে এগুলা প্লাস পয়েন্ট হিসাবে ধরা হবে। মানে ওই সময় বুঝলাম যে মানে আমার দুর্বলতাগুলোও এরা শক্তি হিসাবে নেয়। দেন আমি প্রথম পারফরমেন্স করি, মোটামুটি একটা ভালো সাড়া পাই আমার সিলেটি ভাষার লেগা। আর প্লাস গ্রুমিং হাউজে আসছিলাম, এনটিভিতে যে সময় আমি প্রোগ্রাম করি, গ্রুমিং হাউজে অনেকদিন থাকতে হয়েছে, একটা আলাদা পরিবেশ, সব মিলে একটা সেরা স্মৃতি এইখানে। এরপরে তো হচ্ছে এনটিভি থেকে বের হয়ে আসার পরে তো নিজের ফেসবুক পেজ, নিজের পপুলারিটি, সেটা আসলে কিভাবে হিট করলে? মানে ফেসবুক পেজ আমি আমার শখের বস থেকে ভিডিও বানাই, যে ভাইরাল হবো এই চিন্তা আসছিল না আমার কোনো সময়। শখের বসে 1-2টা ভিডিও বানাইছি অনেকগুলাই। তারপর মানে অনেকদিন আমার বাদ পড়ে গেছে ভিডিও বানানো। তারপর একদিন হঠাৎ করে শ্রীমঙ্গল, আমার এই শ্রীমঙ্গল নিয়ে একটা ব্লগ বানাইছিলাম। শ্রীমঙ্গলে 3 মিনিটে শ্রীমঙ্গল কীভাবে ঘোরা যায়, এইটা আমার শ্রীমঙ্গলের মানুষের কাছে খুব ভালো লাগছে, যেটা আমার প্রথম একটা ভাইরাল ব্লগ হয়। এরপর থেকে আমি ওই রকমই সিলেটি ভাষায় ব্লগ বানাই, সবাই এটা পজিটিভলিভাবে নেওয়া শুরু করছে, যেটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। এরপর থেকে আমি স্ট্যান্ড আপ কমেডিটারও আমি আমার ব্লগের আকারে নিলাম, মানে চলতে আছে, মানুষ নিচ্ছে। আশা করি আমার কথার দ্বারা মানুষ একটু হলে মজা পায়, আমার ভালোভাবে গ্রহণ করছে, এইটুকুই। হাসতে একটা কন্টেন্ট ছিল মাঝির, 3 নৌকার মাঝি, 2 নৌকায় পা দেওয়ার বিষয়টা, এটা একটু কিভাবে কি করলে, একটু আইডিয়াটা আসলে কোত্থেকে এসেছে? আসর এইটা মানে আমি অনেকগুলো পারফরমেন্স করছিলাম আসতে, সবগুলোতে বিভিন্ন চরিত্রে পারফরমেন্স করছি। তো এমন সময় দেখা গেছে যে মোটামুটি সব চরিত্র শেষ, শ্রমিকের অনেক ক্যারেক্টার করছি, কিন্তু একটা চরিত্র বাকি রয়েছে, এইটা হলো মাঝি। তো ফাইনালের দিন আমি সিলেকশন 2-3 দিন আগে সিলেকশন করলাম, আমি মাঝি ক্যারেক্টারটাই করি। আমার মধ্যে অনেক আসলো যে এই ক্যারেক্টারটা আমি সঠিকভাবে ফুটাইয়া তুলতাম পারবো না, বাট যেদিন আমি গেলাম আসর মঞ্চ ফাইনালও গিয়া দেখি যে এইটা আলাদা একটা মাত্রা পাইছে, সবাই এটা খুব ভালোভাবে গ্রহণ করছে।
মানে মাঝি ক্যারেক্টারটা আমার মনের মধ্যে এখনো গাঁথি রয়েছে, যে ফাইনালে সবার উচ্ছ্বাস, চোখে মুখে আনন্দ, আমি আলাদা একটা স্যাটিসফ্যাকশন আমার মধ্যে আইছে, সেরা। লাস্ট একটা এপিসোডে আমিন খান তোমাকে নিয়ে স্মৃতিচারণ করলেন বা তোমাকে নিয়ে বললেন, সেটা সেই ভালো লাগাটা কিভাবে, মানে কি নিজের কাছে কি মনে হয়, কি ফিল করো? আসলে ফিলের ব্যাপারটাই, আসরটাই আমার কাছে একটা অনন্য প্রাপ্তি। যখনই এই মঞ্চের মধ্যে আবার আমি যাই, মানে আলাদা একটা ওই যে মামার বাড়ি একটা ইয়ে মিলে, এই আনন্দ মিলে। আচ্ছা যাই হোক, তো ওই আসর সিজন 7-এ গেছিলাম আমি, যাওয়ার পরে এটা গেস্ট পারফর্মার হিসাবে। তো আমি আমার পারফরমেন্স করছি, আমাদের যা মানে বিচারক হিসেবে আমিন স্যার ছিলেন, বাংলা চলচ্চিত্রের নায়ক। উনি আমার পারফরমেন্সের শেষে বলে যে এই সেই পার্থ, মানে তারপর জড়াই ধরছে বুকে। একটা আলাদা 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 শান্তি, মানে আমি বাসায় প্রকাশ করতে পারতাম না। এখন একটু নিজের দিকে আসি, পড়াশোনার অবস্থা কি 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 কিসে পড়াশোনা করছেন, কিভাবে কি করছেন? কমেডির সাথে সাথে মানে আমার লাইফটাও কমেডি বানাই দিয়ে, পড়াশোনায় তোমার একটা মন নেই, কমেডি নিয়েই সব কিছু। মানে দেখা যায় যে তবু চলতেছে। আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স 2য় বর্ষে আছি, আমার ডিপার্টমেন্ট স্পোর্টস সায়েন্স। তোমার সব কন্টেন্টে পরিমণি থাকে, পরিমণি নিয়ে কিছু বলা, এখন পরিমণি কেন, সবকিছুতে পরিমণি কেন? আসলে অনেক বিশেষ কোনো পরিমণিতে এমনিতেই আলোচিত, তোমার সাথে সেরকম কোনো কিছু আছে কিনা? নাই, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যে হবে না এরও গ্যারান্টি নাই, হতেও পারে বলে। মানে ওনার সৌন্দর্যটা একটা আলাদা স্নিগ্ধতা, মুগ্ধতা কাজ করে, যেটা অন্যের মধ্যে আছে, বাট ওনার পরিমাণে একটু বেশি, মানে মায়া বিছেয়ারা। আর টোটালি অনেকে অনেক বাজে কথা বলে, তবু ওর প্রতি একটা আলাদা মায়া আকর্ষণ কাজ করে। এটা যদিও কন্টেন্টের কাটতিরই অনেকটা, তবুও সত্যিকার অর্থ কিন্তু আমার আলাদা একটা ফিলিংস আছে লাভ ইউ পরিমাণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো কেউ জানতো না, এটা তো আমরা জানলাম এখন। আর শেষের ওয়ার্ডটা কি ছিল? এইটা ভালোবাসার কথা একবারই বলতে হয়, লাভ ইউ পরিমাণে। কমেডি নিয়ে ফিউচার প্ল্যান কি? মানে আমি যে সময় কমেডির সাথে জড়িত, এটা শখের বসে। আমার ফিউচার প্ল্যান হলো, আমি এখন যে কমেডি করলাম, মানুষের মোটামুটি একটু আসে আমার কথার দ্বারা, আমার কাজকর্মে বা আমার ভিডিওর দ্বারা মানুষের মনে একটু আনন্দ জাগে। আমি চাই যে এটা আমি যতদিন পারি, আমার যতদিন সামর্থ্য আছে টুকটাক ভিডিও বানানোর বা যে কোনোভাবে আমি চালিয়ে যেতাম, চাই মানুষের মুখে এই বিশুদ্ধ হাসিটা আমার কাছে অনন্য প্রাপ্তি মনে হয়, এইটুকুই। মানুষকে হাসানো হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ, সেটা প্রথম কিভাবে তুমি অ্যাচিভ করলে? মানে আমি আমার ঘরের মধ্যেও কিন্তু মানে সব থেকে ফানি ক্যারেক্টার ধরা হয়। আমি আমার মা বাবার সাথেও কথার মানে যে কোনো পর্যায়ে, ওই বাবার সাথে যদিও করতে পারি না, বাবা সিরিয়াস, বাট মায়ের সাথে আমি কোথায় কোথায় মজা একটু চলতে থাকে গড়ে, আমার ফ্রেন্ড সার্কেলে। এইগুলা করতে করতে মানে এক পর্যায়ে দেখা গেল যে আমার মানে সবসময় কমেডির একটা মনোভাব আমার মধ্যে কাজ করতেছে, ওইটাই আমার কমেডির প্রথম পর্যায়ে, ভিতর থেকে কমেডি, ওইটাই মনে করতে পারেন। সবশেষে আমাদের ইউকে বাংলা লাইভ নিউজের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? ইউকে বাংলা লাইভ নিউজের প্রতি ও দর্শকদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা সাথে আছেন বলেই, এটা তো সিলেটেরই, আমরা সিলেট মানে সেকেন্ড লন্ডন, ইউকেও লন্ডন। আচ্ছা যাই হোক, মানে থাকবো এরকম সবসময়, সিলেটের পাশে থাকবা, লন্ডন সিলেট বাই বাই, আপনারা আমরা একলগে আগে যাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের পার্থ ভাইয়ের সাথে, এতক্ষণ শুনছিলেন পার্থ ভাইকে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং সুস্থ সংস্কৃতির পাশে থাকবেন, ভালো ভালো জিনিস দেখবেন, হাসবেন আর ইউকে বাংলার সাথে থাকবেন। ধন্যবাদ।